আবহাওয়ার কিন্তু রাতারাতি পরিবর্তন হয়ে গিয়েছে। সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে আকাশ কিন্তু মেঘলা, বিক্ষিপ্ত বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। উত্তরবঙ্গে একটানা প্রবল বৃষ্টি চলছে। আর দার্জিলিং এর কার্শিয়াং এর ছবি আপনাদের দেখাই, যেখানে দুধিয়ায় জলের তোড়ে ভেঙে পড়েছে অস্থায়ী ব্রিজ। শিলিগুড়ির সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভয়াবহ সেই পরিস্থিতি। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, কেমন থাকবে আগামী কয়েকদিন? দেখো, জানিয়ে রাখি আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, রাতে থেকে যে বৃষ্টির তোড় শুরু হয়েছে তা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। এবং ইতিমধ্যে তোমাকে বলে রাখি যে কার্শিয়াং এ দুধিয়াতে সেখানে একটি অস্থায়ী ব্রিজ ভেঙে পড়েছে এবং যে কারণে কিন্তু শিলিগুড়ির সাথে মিরিকের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে বা ভেঙে পড়েছে। এবং সেই ব্রিজ সারানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু দ্রুত চালানোর চেষ্টা করছেন সেখানকার আধিকারিকরা। এবং গত এক সপ্তাহ ধরে যে প্রবল আর্দ্রতা জনিত যে সমস্যা ছিল, একটা প্রবল গরম গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ছিল, স্বাভাবিকভাবে গতকাল সন্ধ্যার পর থেকে এই বৃষ্টি কিন্তু সাময়িক স্বস্তি দিয়েছে। বিহার থেকে উত্তরপ্রদেশের ওপর থেকে একটা নিম্ন অক্ষরেখা নিয়েছে এবং সেই কারণে কিন্তু এই বৃষ্টিপাতে হচ্ছে বলে এমনটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। যা তোমাকে বললাম যে আজকেও দিনভর কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে, মুর্শিদাবাদ থেকে শুরু করে দিনাজপুর, সমস্ত জায়গাতে কিন্তু ২ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, প্রত্যেকটা জায়গাতে বৃষ্টি হবে। শহর কলকাতাতেও যেটা দেখা যাচ্ছে যে সকাল থেকে মেঘলা আকাশ, যদিও শহর কলকাতার বেশ কিছু জায়গাতে কিন্তু ইতিমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে, যা চলবে আজকে দিনভর। এবং আগামীকাল থেকে রোববার মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা একদিকে যেমন দক্ষিণবঙ্গে রয়েছে, ঠিক একই রকম ভাবে কিন্তু উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। স্বাভাবিকভাবে দীর্ঘ এক সপ্তাহ বা ১.৫ সপ্তাহ ধরে যে গরম সাধারণ মানুষ বা কলকাতাবাসী যা উপভোগ করছিলেন বা রাজ্যবাসী যা ভোগ করছিলেন, স্বাভাবিকভাবে এই বৃষ্টির কারণে কিন্তু সেই তাপমাত্রা অনেকটাই কমবে এবং কিছুটা হলেও স্বস্তি দেবে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। ধন্যবাদ। ইপিএফ এর সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় সরকার। ২০২৫-২৬ অর্থবর্ষে ৮.25% হারেই জমা হবে সুদ। চলতি মাসেই ইপিএফ গ্রাহকের অ্যাকাউন্টে সুদের টাকা পড়ার সম্ভাবনা। ৭ কোটিরও বেশি ইপিএফ গ্রাহকের অ্যাকাউন্টে সুদের টাকা জমা পড়ার সম্ভাবনা রয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে ৮.25% হারেই জমা হবে সুদ। ইপিএফ এর সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় সরকার। ৭ কোটিরও বেশি ইপিএফ গ্রাহকের অ্যাকাউন্টে সুদের টাকা জমা পড়ার সম্ভাবনা। তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের রাশ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে চলে যাওয়া শুধু সময়েরই অপেক্ষা? তার কারণ এবার বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় নন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। গতকাল কিন্তু বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেয়েছে কালীঘাটপন্থী তৃণমূল। বিধানসভা স্পিকারের সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করেননি বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ। হাইকোর্টের পক্ষ থেকে জারি করা হয়নি কোনো অন্তর্বর্তী নির্দেশও। আগামী জুলাই মাসে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। দেখুন, বিধায়কের সমর্থনের সংখ্যা বাড়ছে এবং যারা যারা সমর্থন আমাদেরকে দিচ্ছেন সেই চিঠিও আমরা মাননীয় স্পিকারকে দিচ্ছি। যেই উদ্দেশ্য নিয়ে এই ব্লকটাকে তৈরি করেছে, যেটা প্রিন্সিপাল অপোজিশন, আমরা সেটাকে নিয়ে এগিয়ে যাব। ভোটে ভরাডুবির পর বিরোধী দলনেতা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভার স্পিকারকে চিঠি দেন। চিঠিতে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে বেছে নেওয়ার কথা জানানো হয়। এরপর বিধানসভার স্পিকার নির্দেশ দেন, যে বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করা হয়েছে সেই বৈঠকের প্রস্তাব বিধায়কদের সই সহ বিধানসভায় জমা দিতে হবে। সেই মতো বিধায়কদের সই সহ একটি চিঠি পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে ৭০ জন বিধায়কের সই ছিল, তার মধ্যে একাধিক সই জাল বলে অভিযোগ ওঠে। এরপর বিদ্রোহী তৃণমূল বিধায়কদের সমর্থনে বিরোধী দলনেতা হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাতে সম্মতি জানান বিধানসভার স্পিকারও। এরপরই স্পিকারের সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হন শোভনদেব চট্টোপাধ্যায়। বিরোধী দলনেতা কে হবেন, লড়াই কিন্তু পৌঁছেছে একেবারে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। গতকাল বিচারপতি কৃষ্ণ রাওয়ের নির্দেশ আপনারা দেখেছেন, পরবর্তী শুনানি রয়েছে জুলাই মাসে। কিন্তু বিরোধী দলনেতার আসন তা নিয়েও কিন্তু গতকাল উত্তপ্ত হলো বিধানসভা। আমরা বিরোধী দলনেতার নাম শোভনদেব চট্টোপাধ্যায়। মানুষের দরবারে বাংলার রাজনীতিতে সেটাই এস্টাবলিশ থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করব। অধিকের প্রথম আসনটি স্পিকারের একদম সামনের প্রথম আসনটি, যেটি
যুগে যুগে বিরোধী দলনেতারা পেয়ে এসেছেন, সেটি কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়ের জন্যই আজ অ্যালটেড ছিল। চাটনৃত যেখানে বসছিল সেটা একটু পরে, দূরে। যদি এই ভেবে উনি আনন্দ পান যে শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতার আসনে বসেছেন, সমস্যা কি আছে? ঘটনাচক্রে আমি এই যে কালেকটিভ টিমের মধ্যে আছি, আমার পজিশনের নাম বিরোধী দলনেতা, তাই আমি ওই সিটটায় বসেছি। এই সিটে ডক্টর সূর্যকান্ত মিশ্রও বসেছেন, আব্দুল মান্নানও বসেছেন, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বসেছেন। লিডার অফ দ্য অপোজিশন হিসেবে জয়নাল আবদিন একটা জায়গায় বসতেন, লিডার অফ দ্য অপোজিশন হিসেবে অতীশ সিনহা একটা জায়গায় বসতেন, লিডার অফ দ্য অপোজিশন হিসেবে পঙ্কজ ব্যানার্জি একটা জায়গায় বসতেন। লিডার অফ দ্য অপোজিশনের কোনো নির্দিষ্ট কোনো জায়গা ছিল না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।